হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। কেমন আছো তোমরা? আজকে ডেলি নিউজ অ্যানালিসিস এবং এডিটোরিয়াল ডিসকাশনের যে এই সিরিজ 9 জুন 2025-এ আজকে একটু লেট হলো আপলোড করতে, বাট আজকের ভিডিওটা পুরোটা কনসিস্টেন্ট ওয়েতে দেখো। অনেক কিছু নতুন শেখার আছে, জানার আছে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস। প্রথমত আমরা হিন্দু নিউজ পেপারটা দিয়ে স্টার্ট করব। ফ্রন্ট পেজে আমরা যে নিউজগুলো নিয়ে আর্টিকেলগুলো নিয়ে ডিসকাস করব, অল আর ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট নিউজ, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারকে, নামটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের খুবই চেনা একটি মুখ, সেটি হচ্ছেন এস জয়শঙ্কর স্যার। তিনি কিন্তু ডিপ্লোম্যাটিক যে পুশ সেটার ওপর জোর দিচ্ছেন এবং তিনি কিন্তু ভিজিটে বেরিয়েছেন টু দ্য ফ্রান্স অ্যান্ড বেলজিয়াম। আমরা যদি এন্টায়ার ম্যাপ দেখে নিই তাহলে আমরা দেখব আমাদের কান্ট্রি বা ওভারঅল যে কন্টিনেন্ট আমরা যদি দেখি তাহলে এইটা কি, দিস ইজ দ্য পোর্শন অফ নর্থ আমেরিকা। আফটার দ্যাট উই হ্যাভ সাউথ আমেরিকা। ঠিক, এখানে আমরা কি পাবো? দিস ইজ ইউরোপ, দিস ইজ আফ্রিকা, এইটা আমাদের হচ্ছে কি এশিয়া কন্টিনেন্ট, এবং এখানে আছে কিন্তু আমাদের অস্ট্রেলিয়া। এছাড়া তাহলে আমাদের মোট কটা কন্টিনেন্ট হলো? আমরা কিন্তু 7টা আমরা কন্টিনেন্ট পাবো, এবং নিচে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আন্টার্কটিকা। এবং এখানে যে জায়গাটা দেখা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট টাইমে ইউরোপের সাথে তার ডিপ্লোম্যাটিক যে টাই সেটা কিন্তু বাড়ানোর চেষ্টা করছে, এবং ইউরোপের মধ্যে যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কি, ইউনাইটেড কিংডম, আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইউক্রেন এটসেট্রা। এছাড়া আছে কি সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, এগুলো। তো এখানে কোন দুটো দেশের মধ্যে তিনি তার যাত্রা শুরু করেছেন? এটা হচ্ছে ফ্রান্স এবং বেলজিয়াম। কি বলা হয়েছে? ফ্রান্স এবং বেলজিয়ামের মধ্যে তিনি অফিসিয়াল ভিজিটে বেরিয়েছেন, এবং সেখানে কিন্তু ইউরোপিয়ান কমিশনের যে যারা মেম্বার্স আছে এবং ইউরোপিয়ান যে পার্লামেন্টের হেডকোয়ার্টার আছে ব্রুসেলসের, সেখানে কিন্তু তিনি যাবেন, এবং ইন্ডিয়া এবং ফার্দার ইউরোপিয়ান কান্ট্রিজ সাথে যে কোলাবোরেশন সেটা কিন্তু এনহ্যান্সমেন্টের একটা পসিবিলিটি আছে, এবং ইন্ডিয়া কিন্তু তার ফ্রেন্ডলি রিলেশনশিপ লেখা আছে ইউকে, 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 আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, ডেনমার্ক, জার্মানি আর আদার কান্ট্রিজ যেখানে কিন্তু অলরেডি ইন্ডিয়ার তরফ থেকে ভিজিট হয়েছে ইন দ্য পাস্ট ফিউ মান্থস। এবং এই যে মিটিং সেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার যে ইকোনমিক অ্যাক্টিভিটি এবং ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর রুট, এটার মধ্যে কিন্তু একটা ডিপলি ইম্প্যাক্ট ফেলবে। মুভিং টু দ্য নেক্সট নিউজ, সেটা হচ্ছে আমরা যদি এই পিকচারটা দেখি, লুক অ্যাট দিস পিকচার, কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে কোজিকোটের কাছে একটা ফিশিং বোটকে কিন্তু নদীর পাড়ের সাথে বেঁধে রাখার একটা প্রচেষ্টা চলছে, এবং সেই জায়গাটা কোন ঘটনাকে সিগনিফাই করছে দেখো। আমরা কিছুদিন আগেই দেখলাম অয়েল স্পিল হয়েছে এবং একটা জাহাজ কেরালার সমুদ্রের কোস্টে ডুবে গেছে, কন্টেনার থেকে হিউজ পরিমাণে পলিউটেন্ট মেটেরিয়াল সমুদ্রে মিশে গেছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফিশিং যে কমিউনিটির কাছে ট্রলার নিয়ে সমুদ্রে গিয়ে মাছ তোলার ওপর কিন্তু গভর্নমেন্ট সাইড থেকে একটা ব্যান এসছে। সো দিস ইজ দ্য নিউজ। দেখো যে ব্যান অ্যানাউন্স করা হয়েছে কেরালা গভর্নমেন্টের ফিশিং কমিউনিটির ওপর। নেক্সট আমরা যে নিউজটা পড়বো, রাশিয়া পুশ করছে ফার্দার নিজেদেরকে কোন দিকে? ইউক্রেনের ইস্টার্ন সাইডের একটি পার্টিকুলার রিজিয়ানটার কি নাম? রিজিয়ানটার নাম হচ্ছে নিপ্রোপেট্রোস্ক। তাহলে এই যে পার্টিকুলার এরিয়া আমরা একবার ম্যাপে দেখে নেব, দিস ইজ দ্য রাশিয়া, এবং রাশিয়ার কিন্তু যে অ্যাগ্রেশন টুয়ার্ডস দ্য ইউক্রেন, সেই জায়গায় দাঁড়িয়ে ইউক্রেনের ইস্টার্ন সাইডের একটা পার্টিকুলার রিজিয়ান আছে, সেটা হচ্ছে কিন্তু এই নিপ্রোপেট্রোস্ক রিজিয়ান, যেখানে কিন্তু রাশিয়ারা তাদের অ্যাগ্রেসিভ এন্ট্রি বা সেই জায়গাটাকে দখল করার চেষ্টা করছে। তাহলে আমাদের এই পার্টিকুলার রিজিয়নটার নাম মনে রাখতে হবে। যদি ওয়ান লাইনের কোয়েশ্চেন্স দেয় এই রিজিয়নটা কোন কান্ট্রির পার্ট, তাহলে দ্যাট উইল বি দ্য পার্ট অফ দ্য কি ইউক্রেন। নেক্সট, এরপর আমরা একবার এই জায়গাটা দেখে নেব, যেটা হচ্ছে এক মিনিট, হ্যাঁ, যেটা হচ্ছে রাশিয়া কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করেছে যে ইট ওয়াজ পুশিং ইনটু দ্য ইউক্রেনস ইস্টার্ন ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন নেমড অ্যাজ নিপ্রোপেট্রস্ক,
অ্যান্ড ইট ইজ নট অ্যামং দ্য 5 ইউক্রেনিয়ান রিজন, যেটা কিন্তু রাশিয়া অলরেডি তার ফর্মাল টেরিটোরিয়াল ক্লেম করেছে। অন্যান্য যে রিজিয়নগুলো রাশিয়া কিন্তু ডিউরিং দিস ওয়ার অলরেডি ক্লেম করেছে, সেগুলো কি? ডনেটস, খেরসন, লুগান্স্ক, জাপোরিজিয়া, এই ধরনের এরিয়াগুলোর ওপর কিন্তু রাশিয়া দাবদাপা আছে, এবং তার বাইরে দাঁড়িয়েও এই যে নিপ্রোপেট্রোভস্ক, এই জায়গাটাকেও কিন্তু রাশিয়া নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছে। এটা কিন্তু এমন একটা জায়গা যেটা রাশিয়ার মধ্যে একটা ইম্পর্টেন্ট মাইনিং স্পেস অ্যান্ড ইউক্রেনের একটা ইম্পর্টেন্ট মাইনিং স্পেস এবং ইন্ডাস্ট্রিয়াল হাব। সেই জায়গায় দাঁড়িয়ে যদি ডিপার রাশিয়ান অ্যাডভান্সমেন্ট এই অঞ্চলে হয়, দ্যাট ইজ এ ভেরি সিগনিফিকেন্ট সিগন্যাল টু দ্য ইউনিটি অ্যান্ড দ্য সোভারেনিটি অফ দ্য ইউক্রেন। হলো, নেক্সট আমরা একটা ইম্পর্টেন্ট নিউজ আর্টিকেল নিয়ে পড়বো। আমরা কয়েকটা জায়গা দেখে নেব। দিস ইজ দ্য ফার্স্ট পোর্শন, যেটা হচ্ছে কি বলা হচ্ছে, মিটি গ্রুপ লিডার হেল্ড ভায়োলেন্স ইরাপ্ট ইন মণিপুর। মণিপুর নিয়ে আজকে বেশ কয়েকটা জায়গায় আলোচনা করা হয়েছে, এবং সেই আলোচনাটা যদি আমরা দেখে নিই, এক মিনিট, সেটা হচ্ছে এই এডিটোরিয়াল ডিসকাশনেও কিন্তু একটা এডিটোরিয়াল পাবলিশ হয়েছে, লফুল মেজার্স ব্রেকিং দ্য সাইকেল অফ ইম্পিউনিটি ইন দ্য মণিপুর রিকোয়ার্স আনপপুলার মেজার্স। তার মানে সামথিং ইজ গোয়িং অন ইন দ্য স্টেট অফ মণিপুর অ্যান্ড হোয়াট ইজ দোজ নিউজ, সেইটাকে আমাদের দেখে নিতে হবে। প্রথমত আমরা যদি এটার জন্য ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই, দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার থিং। আচ্ছা, this is the map, this is the map, this is the map, this is the map of India. মণিপুর কোথায় আছে? মণিপুর ইজ এ নর্থ ইস্টার্ন স্টেট। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ মণিপুর? ইম্ফল ইজ দ্য ক্যাপিটাল অফ মণিপুর। ঠিক, মণিপুর কিন্তু একটা, এখানে আমরা কি দেখবো, এখানে কিন্তু আমাদের হিমালয়ান নর্থ ইস্টার্ন হিমালয়ের একটা এক্সটেনশন দেখবো, এবং এখানে ইন দ্য ফর্ম অফ মানি হিলস কিন্তু আমরা হিলি রিজিয়ন দেখবো, মানি হিলস। ঠিক, তার মানে হিল এরিয়ায় অ্যাকচুয়ালি আমরা যদি পাহাড়কে দেখি, তাহলে দিস ইজ দ্য এন্টায়ার ভ্যালি, এরম ভাবে যায়। তার মানে কোথাও দেখা যায় হিলি রিজিয়ান আছে মণিপুরে, আবার কোথাও দেখা যায় ভ্যালি রিজিয়ান আছে। ঠিক, তাহলে আমরা দুটো জিনিস দেখবো মণিপুরে দুটো, একটা হচ্ছে ভ্যালি এরিয়া। ঠিক, মানে যেখানে সমতল উপত্যকা, আর একটা হচ্ছে পার্বত্য উপত্যকা। এবার তোমরা কমন সেন্স দিয়ে বলো কোন জায়গায় বসবাস করা ইজিয়ার হতে পারে। অবভিয়াসলি পাহাড়ের ওপরে এখানে ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম আছে, ট্রান্সপোর্ট প্রবলেম আছে, ফেসিলিটিস প্রবলেম আছে, এবং সেখানে ইভেন পাহাড়ের ওপরে চাষবাস করাও একটু ডিফিকাল্ট। তাহলে হিলি এরিয়ায় কিন্তু ইট ইজ হার্ড টু লিভ। ঠিক, ভেরি হার্ড টু লিভ। অন্যদিকে ভ্যালি এরিয়া অপেক্ষাকৃত প্লেন ল্যান্ড, এখানে এগ্রিকালচারাল প্র্যাকটিস বেটার হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানের ইকোনমিক কন্ডিশন অনেক ভালো। ক্লিয়ার? এবার আমরা চলে আসছি পরের জায়গা। মেনলি মণিপুরে আমরা তিনটে ট্রাইবাল এক্সিস্টেন্স খুব প্রমিনেন্টলি দেখতে পাবো। ওয়ান ইজ নাগা, অলদো নাগারা মেনলি নাগাল্যান্ডে থাকে, কিন্তু মেজর পপুলেশন অফ দ্য নাগা ট্রাইবস আর অলসো ফাউন্ড ইন দ্য স্টেট অফ মণিপুর। এছাড়া আমরা কি পাবো? মিটি কমিউনিটি, এবং আমরা কি পাবো? কুকি কমিউনিটি। না, এবার এই মিটি কমিউনিটিকে নিয়ে সমস্যা ভার্সেস কাদের মধ্যে? এই নাগা প্লাস কুকি কমিউনিটির মধ্যে। ঠিক, একদিকে নাগা এবং কুকি কমিউনিটি, অন্যদিকে হচ্ছে এই মিটি কমিউনিটি। এবার এই মিটি কমিউনিটির যে ট্রাইবালসরা, তারা কোথায় থাকে? তারা ভ্যালিতে থাকে। এবার এই নাগা এবং কুকি কমিউনিটির যারা মানুষ, তারা কিন্তু জেনারেলি দেখা যায় হিলি টেরেন এরিয়াগুলোতে থাকে, মানে পাহাড়ের ওপরের যে অংশগুলো, সেই জায়গায় এই নাগা এবং কুকি ট্রাইবসরা থাকে। এবার রিসেন্টলি মণিপুরের যে হাইকোর্ট, সেখান থেকে একটা ভার্ডিক্ট আছে। কি ভার্ডিক্ট? হাইকোর্ট বলেন অলরেডি স্টেটে নাগা এবং কুকি ট্রাইবসরা কিন্তু এসটি ট্রাইবসের বা এসটি ডেজিগনেটেড, এবং হাইকোর্ট বলেন যে এই মিটি কমিউনিটিকেও কিন্তু এসটি ডেজিগনেশন দিয়ে দেওয়ার কথা, অর্থাৎ মিটি কমিউনিটিকেও কিন্তু সিভিল ট্রাইবসের দরজা দেওয়ার কথা বলা হয়। দ্যাট ট্রিগার্স দ্য মেন debate and conflict between these tribal ethnic groups, because দেখো এবার মানুষের সমস্যাটা কোথায়? একদিকে মিটি কমিউনিটি, অন্যদিকে কি বললাম? নাগা এবং কুকি কমিউনিটি। ওকে, মিটি কমিউনিটিরা কোথায় থাকে? আমি বললাম ভ্যালিতে থাকে, অর্থাৎ এদের কিন্তু ইকোনমিক কন্ডিশন অনেক বেটার অ্যাজ কম্পেয়ার টু দ্য নাগা অ্যান্ড কুকি কমিউনিটি হু আর প্রিডমিনেন্টলি রিসাইডিং ইন দ্য এরিয়া অফ হিলি রিজিয়ন্স, হিলি
টাফ রিজিয়ান্সে এরা থাকে, তাহলে এদের লাইভলিহুড কিন্তু কম্পারেটিভলি অনেক পুয়ার লাইভলিহুড, বাট এরা কিন্তু ইকোনমিক্যালি অনেক ভায়াবেল কন্ডিশনে আছে। এছাড়া আমরা যদি এন্টায়ার মণিপুরের পপুলেশন দেখি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মেজর যে পপুলেশন কিন্তু মোর দ্যান 53% পপুলেশন মিটি কমিউনিটির আছে, সেই দিকে দাঁড়িয়ে নাগা এবং কুকিদের পপুলেশন কিন্তু আন্ডার পপুলেটেড। ঠিক, এছাড়া মিটি কমিউনিটির যে রিপ্রেজেন্টেশন ইন দ্য স্টেট লেজিসলেচার অর্থাৎ বিধানসভায় মিটি কমিউনিটির রিপ্রেজেন্টেশন আউট অফ 60, এরা 40টা সিট প্রায় অ্যাকোয়ার করে রাখে। তার মানে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে মিটি কমিউনিটি কিন্তু অ্যাডভান্টেজ ক্লাস থেকে বিলং করে, কাদের রেসপেক্টে অ্যাজ কম্পেয়ার টু দ্য নাগা অ্যান্ড কুকি কমিউনিটি। দ্যাটস ওয়াই নাগা এবং কুকি কমিউনিটিরা স্টার্ট করে প্রোটেস্ট করা, এবং তারা বলেন যে এই মিটি কমিউনিটিকে কিন্তু কখনোই এসটি স্ট্যাটাস দেওয়া যাবে না, এবং এসটি স্ট্যাটাস দিলে কিন্তু এই যে পার্টিকুলার আর দুটো কমিউনিটি নাগা এবং কুকি কমিউনিটিকে কিন্তু ডিপ্রাইভ করা হবে ইন অল অ্যাসপেক্ট। ঠিক, কোন কোন অ্যাসপেক্ট? ইন দ্য পলিটিক্যাল সিনারিও, ইন দ্য এমপ্লয়মেন্ট সিনারিও, ইন দ্য লাইভলিহুড অপরচুনিটি সিনারিও। তাহলে এই প্রত্যেকটা গ্রাউন্ডে কিন্তু তারা ডিসফেভার করে টু গ্র্যান্ট দ্য এসটি designation to the Miti community, and they are opposing the verdict of the High Court of the Manipur. এর মাঝখানে কি হয়? এর মাঝখানে সিনারিও আরো গন্ডগোলে হয়ে যায়। কি হয়? সেই জায়গায় দাঁড়িয়ে প্রেসিডেন্সিয়াল রুল অর্থাৎ স্টেট এমার্জেন্সি ইম্পোজ করে দেওয়া হয় মণিপুরে আন্ডার আর্টিকেল 356। হোপফুলি ক্লিয়ার। এর ফলে কি হয়? এই জায়গায় কিন্তু সাধারণ যে জায়গাটা নর্মাল ফাংশনারি স্টেট ফাংশনারি মেশিনারি অফ দ্য ডেমোক্রেসি, সেটা কিন্তু শাটডাউন হয়ে যায় কমপ্লিটলি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে এখন যে এত কয়েক মান্থস ধরে ফ্রম দ্য ফেব্রুয়ারি মান্থস কিন্তু মণিপুরে প্রেসিডেন্ট রুল এবং স্টেট এমার্জেন্সি ইম্পোজ আছে, এখনো কিন্তু আমরা কন্ডিশনকে আন্ডার কন্ট্রোল আনতে পারিনি, এবং ভায়োলেন্ট ইরাপশন প্রোটেস্ট দে আর স্টিল গোয়িং অন। সেখানে পলিটিক্যাল লিডার্সদের অ্যারেস্ট করা হচ্ছে, এবং কমপ্লিট স্টেট মেশিনারি বা কনস্টিটিউশনাল মেশিনারি ফেল হয়ে আছে ইন দ্য স্টেট অফ মণিপুর। সো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য নিউজ। নাও আমরা যদি ফ্রন্ট পেজটাই দেখে নিই, তাহলে দেখো মিটি গ্রুপ লিডার হেল্ড ভায়োলেন্স ইরাপটস ইন মানি, কিন্তু বলা হয় দাঁড়িয়ে কিন্তু বলা হয়েছে ভায়োলেন্ট অ্যাক্টিভিটি ইম্ফলের ভ্যালিতে কিন্তু স্প্রেড হয়ে আছে। বিভিন্ন ধরনের যে ইম্পর্টেন্ট টপ লিডার্স অফ দ্য মিটি কমিউনিটি তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে বাই দ্য সিকিউরিটি পার্সোনাল, বাট স্টিল আমরা যদি দেখি কোনো ধরনের ফার্দার ইম্প্যাক্ট হয়নি ইন ব্রিঙ্গিং দ্য পিস ইন দ্য ভ্যালি অফ মণিপুর। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হয়েছে যে এথনিক যে কনফ্লিক্ট বিটুইন দ্য কুকি টাইপ জো কমিউনিটিও আর একটা পার্ট এবং মিটি ট্রাইব, সেটা কিন্তু ফার্দার বেড়েই চলেছে এবং মানে শেষ হওয়ার কোনো নাম নিশান নিচ্ছে না। এবং বলা হয়েছে যে দেখো প্রেসিডেন্সিয়াল রুল সেটা কিন্তু কোনো ডিফারেন্স ক্রিয়েট করছে না অ্যাজ পার দ্য ওপিনিয়ন অফ দ্য অপোজিশন পার্টি কংগ্রেস। হোপফুলি নাও ইট ইজ ক্লিয়ার। নাও আমরা জাস্ট একবার এই এডিটোরিয়ালটা ডিসকাস করে নেব অ্যান্ড দেখে নেব কি হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট হাইলাইটস ফ্রম দ্য এডিটোরিয়াল। লফুল মেজার্স বলা হয়েছে ব্রেকিং দ্য সাইকেল অফ ইম্পিউনিটি, অর্থাৎ শুধুমাত্র অ্যারেস্ট করা গ্রেপ্তার করা দ্যাট আর নট দ্য অ্যাকচুয়াল সলিউশনস। সেই জায়গায় দাঁড়িয়ে মণিপুর রিকোয়ার্স আনপপুলার মেজার্স, অর্থাৎ এখানে দেখো বলা হচ্ছে এথনিক কনফ্লিক্ট হচ্ছে এবং সেখানে কিন্তু সেটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সেটাকে আরো শেষ করার দিকে আমরা যেতে পারছি না, বরং কমিউনিটি হোস্টাইল কিন্তু ফার্দার এনহ্যান্সমেন্ট হচ্ছে এবং এই সিচুয়েশন ইজ বিকামিং মোর অ্যান্ড মোর কমপ্লেক্স। না সেই জায়গায় দাঁড়িয়ে কি বলা হচ্ছে, আফটার মান্থস অফ ডিলি ডলিং ওভার টেকিং অন দ্য প্যাট্রনস অফ দ্য ভায়োলেন্স, অর্থাৎ কয়েক মাস ধরে চিন্তা ভাবনা চলা হচ্ছে কিভাবে এই জিনিসটাকে আমরা বন্ধ করতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফাইনালি ডিসাইড করা হয়েছে যে কি ডিসাইড করা হয়েছে, এখানে কিন্তু আমাদের প্রেসিডেন্সিয়াল রুল কন্টিনিউ হবে মণিপুরে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইম্পর্টেন্ট লিডার্সদেরও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। কি বলা হয়েছে, ইম্ফল ভ্যালি হ্যাজ এগেন রাপ্টেড ইন প্রোটেস্ট ওভার দ্য অ্যারেস্ট অফ লিডার্স অফ দ্য এক্সট্রিমিস্ট যে আইডেন্টিটির আউটফিট, সেই লিডার্সদের কি আরামবাই টেঙ্গলকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেটা ফার্দার কিন্তু আরো এথনিক কনফ্লিক্টকে বাড়িয়ে দিয়েছে। অ্যান্ড এই জায়গা থেকে দাঁড়িয়ে ল এনফোর্সমেন্ট মেজারকে কিন্তু আরো
কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ডিফিকাল্টি ইন দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইন দ্য মণিপুর। নাও লাস্ট কি বলা হচ্ছে, সিকিউরিটি ফোর্সরা কিন্তু দে ওয়ার আনএবল টু অ্যাক্ট বিকজ অফ দ্য পাবলিক প্রোটেকশন ফর দ্য ভায়োলেন্ট অফেন্ডার্স, এবং সেই জায়গায় দাঁড়িয়ে such groups went to become a major threat to peace, and it was only after the implementation of the presidential rule that the government managed to get the group among the others to return most of the weapons looted from the public যে কনস্টাবুলারিজ থেকে এটা নেওয়া হয়েছে। সো এই জায়গাটা নিয়েই আর্টিকেলটা নেওয়া হয়েছে, বলা হয়েছে যে গভর্নমেন্ট অফ মণিপুর কিন্তু কারেন্টলি দেখো প্রেসিডেন্সিয়াল রুল ইম্পোজ করা আছে, কিন্তু ফার্দার কোনো ইনভলভমেন্ট অফ দ্য অ্যারেস্ট ক্রাইম অ্যাক্টিভিটি এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। সো দিস ইজ দ্য প্রসেস, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে অল দ্য স্টেক হোল্ডার্সদের কিন্তু ইমিডিয়েটলি এনজ হতে হবে টক্সে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পিস বিল্ডিং মেজার্স, রিহ্যাবিলিটেশন মেজারকে কিন্তু কোইনসাইড করতে হবে, সো দ্যাট আমরা কিন্তু প্রপারলি এথনিক যে ডিম্যান্ড সেগুলোকে লফুল ওয়েতে অ্যাড্রেস করতে পারি এবং আমরা প্রপারলি পিস রিস্টোর করতে পারি ইন দ্য ভ্যালি অফ মণিপুর। ঠিক, নেক্সট আমরা আরো একটা এডিটোরিয়াল পড়ে নেব যেটা হচ্ছে রিলেটেড উইথ দ্য অপারেশন সিন্দুর। রিসেন্টলি আমরা দেখেছি আফটার দ্য সিজফায়ার এগ্রিমেন্ট of and the end of the operation সিন্দুর আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে একটা ডেলিগেশনকে পাঠানো হয়েছিল ইন দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য গ্লোব, সো দ্যাট আমরা কিন্তু ইন্ডিয়ার যে স্ট্যান্ড পয়েন্ট সেটাকে ক্লিয়ারলি বলতে পারি টু দ্য ওয়ার্ল্ড কি কোন বেসিসে আমরা অপারেশন সিন্দুর করেছি, বা পাকিস্তান কিভাবে টেরর ফান্ডিং করছে বা টেররিস্টদের জায়গা দিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে ডেলিগেশন পাঠানো হয়েছিল সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার প্লুরালিস্টিক ইউনাইটেড ইমেজকে গ্লোবালি রিপ্রেজেন্ট করেছে। 7টা যে ইন্ডিয়ান ডেলিগেশন গেছিল, বিভিন্ন সেই ডেলিগেশনে মেম্বার কারা ছিল, পার্লামেন্টের মেম্বার ছিল, ডিপ্লোম্যাটসরা ছিল, তারা কিন্তু মেইনলি ডিপ্লোম্যাটিক মেসেজ রিগার্ডিং দ্য অপারেশন সিন্দুর সেটা কিন্তু প্লেস করেছে ইন দ্য গ্লোব ইন দ্য ডিফারেন্ট কান্ট্রিজ, এবং সেটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়েছে। টোটাল 59 মেম্বার্সরা 32 কান্ট্রিজতে ভিজিট করেছিল এবং কনভে করেছিল তারা কি পেহেলগাম টেরর অ্যাটাকের ব্রিফিং করেছিল এবং তার লিঙ্ক উইথ দ্য পাকিস্তান। এছাড়া কি কি ভাবে প্রিসাইজ নেচারে ইন্ডিয়া স্ট্রাইক ব্যাক করেছিল, পাকিস্তানের টেরর ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করেছিল, এবং হোয়াট ইজ দ্য নিউ নর্মাল পলিসি টু দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট রিগার্ডিং দ্য টেররিস্ট অ্যাটাক, সেই জিনিসগুলোকে ব্রিফ করা হয়েছিল। এবার কি বলা হয়েছে, দ্য মেসেজ ওয়াজ meant not just for foreign governments but also for the lawmakers, general public, foreign media এরা কিন্তু বুঝতে পারছে যে নিউ দিল্লির কি স্ট্যান্ড পয়েন্ট। এবং এই ইন্ডিয়ার তরফ থেকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যারা মেম্বার কান্ট্রি সেই সমস্ত দেশেও যাওয়া হয়, এবং পার্টিকুলারলি সেই সমস্ত দেশকে ইনক্লুড করা হয় যারা কিন্তু ইলেক্টেড হয়েছে অ্যাজ আ নন পার্মানেন্ট মেম্বার, এবং যারা কিন্তু সামনের বছরগুলোতে ইলেক্টেড হবে অ্যাজ দ্য নন পার্মানেন্ট মেম্বার। তোমরা আমাকে কমেন্ট করে জানিও ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের টোটাল 15টা মেম্বারের মধ্যে 5 + 10 আর দ্য ডিভিশন 10 কি নন পার্মানেন্ট মেম্বার এবং 5 জন কিন্তু পার্মানেন্ট মেম্বার। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে পার্মানেন্ট 5 জন মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল কারা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ডেলিগেশন পাঠানো হয়েছিল তারা কিন্তু ইউনাইটেড নেশনে যে সিকিউরিটি যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে ইন্ডিয়ার পক্ষ থেকে সেখানে কিন্তু রেফারেন্স দেওয়া হয়েছিল যে রেজিস্ট্যান্ট ফ্রন্ট যারা কিন্তু অফিসিয়ালি ক্লেম করেছিল রেসপন্সিবিলিটি রিগার্ডিং দ্য পেহেলগাম অ্যাটাক, সেই রিলেটেডও কিন্তু মেনশন করা হয়েছে। নাও অ্যানাদার এরিয়া যেখানে ফোকাস করা হয় ফ্রম দ্য সাইড অফ দ্য ইন্ডিয়ান ডেলিগেশন সেটা হচ্ছে মেম্বারশিপ অফ দ্য অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, যারা মেনলি কিন্তু পার্টিকুলারলি ইন্ডিয়ার ব্যাপারে ক্রিটিক্যাল ভিউ পয়েন্ট রাখে। এবং থার্ড ফোকাস কোথায় দেওয়া হয়েছিল, ইউনাইটেড স্টেটে ডেলিগেশনরা ভিজিট করেছিল নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে, এবং সেখানেও কিন্তু স্টেট এর তরফ থেকে ব্রিফিং দেয়া হয়। নেক্সট যে জায়গাটা আমরা চলে আসবো সেটা হচ্ছে দ্য ওভার আর যে মানে আমাদের যে মেসেজ উইথ দ্য হেল্প অফ দ্য ডেলিগেশন সেটা কিন্তু কম্প্রাইজ করছে রিপ্রেজেন্টেশন ফ্রম এ নাম্বার অফ ইন্ডিয়ান স্টেট, ফেথ অ্যান্ড পলিটিক্যাল পার্টিস। অর্থাৎ আমরা শুধুমাত্র দেখিনি যে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির মেম্বারদের চুজ করা হয়েছে টু বি দ্য ডেলিগেটস, বাট বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন ধর্মের মানুষকে
বিভিন্ন রাজনৈতিক চিন্তাধারার মানুষকে নিয়ে এই ডেলিগেশন তৈরি করা হয় এবং সেই ডেলিগেশন কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হিসাবে সামনে আসে টু রিপ্রেজেন্ট ইন্ডিয়ার নেচার অফ ইউনিটি এবং কনসেনসাস অন দ্য ইস্যু অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি। অর্থাৎ এই যে মাল্টি পার্টি বা মাল্টি ন্যাচারাল মাল্টি ডাইমেনশনাল যে ডেলিগেশন তৈরি করা হয়েছে সেটা কিন্তু বোঝায় যে ইন্ডিয়ান সিকিউরিটি ইজ বিয়ন্ড দ্য কনসেপ্ট অফ religion, beyond the concept of political nature, but unity is the primary nature or the prime at most focus with respect to India. Now, New Delhi chose its messengers wisely with a view to projecting abroad a positive pluralistic image of a country that was resolute against টেরোরিজম। অর্থাৎ নিউ দিল্লি কিন্তু এক্ষেত্রে একটা গুড ডিসিশন নিয়েছে এবং যে ডেলিগেশনকে পাঠানো হয়েছে দে আর ভেরি গুড অ্যান্ড ডাইভার্স, যেটা কিন্তু ইন্ডিয়ার নেচারকে ট্রুলি রিপ্রেজেন্ট করে। নেক্সট আই উইল জাস্ট শো ইউ ওয়ান ইমেজ। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, দেখো এখানে একটা ডেলি কুইজ দেয়, তোমরা এটাকে সলভ করতে পারো। বাট দ্য থিং ইজ রিসেন্টলি হাইয়েস্ট রেল ব্রিজ ইনাগোরেট হয়েছে অন দ্য রিভার অফ চিনাব। উইথ রেসপেক্ট টু দ্যাট নিউজ এখানে কিন্তু একটা পিকচার দেওয়া হয়েছে, বলা হয়েছে এই লিভিং রুট ব্রিজ কোন স্টেটে আছে। তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে যে এটার উত্তর কি হবে। আদারওয়াইজ আমি তোমাদের পরবর্তীকালে বলে দিতে পারি, বাট সার্চ করো একবার, যদি কেউ জেনে না থাকো গুগল সার্চ করো যে লিভিং রুট ব্রিজ আমাদের কোন স্টেটে, ইন্ডিয়ান কোন স্টেটে পাওয়া যায়। ঠিক, নেক্সট আমরা চলে যাচ্ছি পরের এডিটোরিয়ালে। লাস্ট আর একটা এডিটোরিয়াল আমরা ডিসকাস করবো, সেটা হচ্ছে রিগার্ডিং দ্য সেন্সাস। আমরা অনেকবার বারংবার সেন্সাস পড়ে নিয়েছি, বাট সেন্সাস থেকে হোয়াট আর দ্য কি হাইলাইটস পয়েন্টস উই নিড টু রিমেম্বার, আমরা জাস্ট অ্যাট এ গ্ল্যান্স আমরা সেটা দেখে নেব। প্রথমত সেন্সাস কোন মিনিস্ট্রি থেকে করানো হয়? ইউনিয়ন হোম মিনিস্ট্রি থেকে। আমাদের সেন্সাসের হিস্ট্রি কি আছে? সেন্সাস কি? সেন্সাস ইজ এ process of what thing? Process of collecting, compiling, analyzing the population of the country. সেন্সাস কিন্তু প্রথম আমাদের কান্ট্রিতে আফটার ইন্ডিপেন্ডেন্স শুরু হয়নি, রাদার ইট হ্যাজ দ্য অরিজিন ব্যাক টু দ্য এরা অফ দ্য কৌটিল্য। কৌটিল্যের অর্থশাস্ত্রে এর মেনশন আছে। আইনি আকবরিতে ইন দ্য মিডিয়াভাল পিরিয়ড মুঘল এম্পায়ার যিনি আকবর তিনি কিন্তু এই সেন্সাস কন্ডাক্ট করেছিলেন, সেই জায়গা থেকেও কিন্তু আমরা সেন্সাসের একটা রেফারেন্স পাই। বাট ফার্স্ট সাইন্টিফিক সিনক্রোনাস সেন্সাস কবে কন্ডাক্ট হয়? ইন দ্য ইয়ার অফ 1881। সেটা কিন্তু ফার্স্ট এমন একটা সেন্সাস যেটা ব্রিটিশ পিরিয়ডে ফার্স্ট টাইম কন্ডাক্ট করা হয় এবং প্রথম সেন্সাস কমিশনার কে ছিলেন? WC অডেন। এরপর সেন্সাসের মাধ্যমে আমরা কি জানতে পারি? সেন্সাসের মাধ্যমে আমরা ডিফারেন্ট পপুলেশনের এজ, সেক্স, মাদার ল্যাঙ্গুয়েজ, লিটারেসি রেট, রিলিজিয়ান স্টেটাস, কাস্ট এগুলো জানতে পারি। এবং 1931-এ কিন্তু লাস্ট টাইম কিন্তু আমাদের সেন্সাস যে গণনা হয়েছিল সেখানে কিন্তু হিন্দু রিলিজিয়াস যে বিলিফ সিস্টেম সেখানের মধ্যে কিন্তু কাস্টের এনামারেশন হয়েছিল বা কাস্ট কাউন্টিং হয়েছিল লাস্ট 1931-এ। নেক্সট বলা হয়েছে সেন্সাস কিভাবে কন্ডাক্ট করা হয়। প্রথমত সেন্সাস কোন লিস্টে আছে? আমাদের কনস্টিটিউশনের ইউনিয়ন লিস্টে সেন্সাস আছে এবং সেন্সাস ইজ অ্যাকচুয়ালি পারফর্মিং আন্ডার এ স্পেসিফিক অ্যাক্ট। সেই অ্যাক্টের নাম হচ্ছে সেন্সাস অ্যাক্ট 1948। এই সেন্সাস অ্যাক্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে অথরাইজ করে যে সেন্সাস অপারেশনকে কন্ডাক্ট করানো এবং টু অ্যাপয়েন্ট এ সেন্সাস কমিশনার টু সুপারভাইজ দ্য এন্টায়ার সেন্সাস। সেন্সাসের মাধ্যমে সেন্সাস কিন্তু এটাও সেন্সাস অ্যাক্ট 1948 এটাও অ্যালাউ করে সেন্ট্রাল গভর্নমেন্টকে, যেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের হেল্প নেবে উইথ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ ডিফারেন্ট সেন্সাস অফিসার্স এবং তারা কিন্তু পার্টিকুলার লোকাল অথরিটির হেল্পে কিন্তু এই সেন্সাস পুরো প্রসেসটাকে কন্ডাক্ট করবে। 1971-এর পর থেকে সেন্সাস অপারেশন কিন্তু জেনারেলি দুটো ফেজে হয়। হাউস লিস্টিং হয় অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে হাউস রিলেটেড ডেটাকে কালেক্ট করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে লাস্ট যে সেন্সাস হয়েছিল 2011 সালে, সেই জায়গায় দাঁড়িয়ে টোটাল এ লিস্ট অফ 35 কোয়েশ্চেন্স ওয়্যার অ্যারেঞ্জড। সেই জায়গায় দাঁড়িয়ে এই 35 কোয়েশ্চেন্সকে একসাথে নেওয়া হয়। কিরকম কোয়েশ্চেন্স? মেনলি কি ধরনের বাড়ি, টাইপ অফ হাউস, কি ধরনের ড্রিঙ্কিং ওয়াটার অর দ্য মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, কি ধরনের ল্যাট্রিন ফ্যাসিলিটি ইউজ করা হয়, অ্যাভেলেবিলিটি অফ কিচেন, ফুয়েল ফর ইউজ ফর কুকিং, এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু এই ধরনের 35টা কোয়েশ্চেন্সের সেগ্রিগেশন মানুষকে জিজ্ঞেস করা হয় এবং সেই ডেটা নেওয়া হয়। নেক্সট সেকেন্ড ফেজে কি হয়? পপুলেশনকে কাউন্ট করা শুরু হয় বেসড অন দোজ ইনফরমেশন গ্যাদার্ড ইন দ্য ফার্স্ট ফেজ।
সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেন্সাস ইয়ারের মধ্যে মান্থ অফ ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আমরা এন্টায়ার পপুলেশনের একটা কাউন্ট পাবলিশ করা হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নেম, সেক্স, এজ, রিলিজিয়ান, তারা পার্টিকুলার শিডিউল কাস্ট না শিডিউল ট্রাইবস, তাদের মাদার ল্যাঙ্গুয়েজ কি, লিটারেসি স্ট্যাটাস কি, এগুলো সম্বন্ধে প্রপার ক্লারিফিকেশন আনা হয় এবং সেই রিলেটেড ফাইনাল রিপোর্ট পাবলিশ করা হয় উইথ দ্য ইউজ অফ ডিটেলড অ্যানালিসিস অন দ্য কি ডেমোগ্রাফিক, রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক প্রোফাইল, সেগুলো কিন্তু পাবলিশ করে দেওয়া হয় এপ্রিল মাসের মধ্যে। নাও সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স হচ্ছে ডিসেনিয়াল সেন্সাস, অর্থাৎ 10 বছর ছাড়া ছাড়া আমাদের এই সেন্সাস কন্ডাক্ট হয়। 1881 থেকে যে সেন্সাস শুরু হয় সেটা 2011 সাল পর্যন্ত প্রত্যেক 10 বছরে কন্ডাক্ট হয়, বাট ডিফারেন্ট প্রবলেম অ্যারাইজ হয় ইন দ্য ইয়ার অফ 2020, স্পেশালি কোভিড-19 আসে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 2021 যে সেন্সাস করার কথা ছিল সেটাকে পোস্টপোন করে দেওয়া হয় এবং ফাইনালি 2027 গিয়ে সেই সেন্সাসকে কিন্তু পাবলিশ করা হবে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস ডেটা। আরও একটা জায়গা যেটা বলা হয় হোয়াট আর দ্য মেন সিগনিফিকেন্স, প্রথম সিগনিফিকেন্স কি এই সেন্সাসের? 1 নম্বর ছিলই যেটা প্রথম অফিসিয়াল 2027 সেন্সাস ডিজিটাল মোডে কন্ডাক্ট হবে। নেক্সট যেটা হয় সেটা হচ্ছে এখানে কিন্তু কাস্টের এন্টায়ার কাস্টের ডিটেলড যে বিবৃতি বা কাউন্টিং সেটা থাকবে অ্যাপার্ট ফ্রম এসসি এবং এসটি। তারপরে সেকেন্ড কি সিগনিফিকেন্ট আমরা যদি ফিচার্স দেখি সেটা কি, এই 2027 যে সেন্সাসের যে ডেটা আসবে সেটাকে কিন্তু গভর্নমেন্ট ইউজ করবে কিসের জন্য? ফর দ্য ডিলিমিটেশন এক্সারসাইজ অফ ডিটারমাইনিং দ্য রিভাইজ নাম্বার অফ সিট ইন দ্য লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি, অর্থাৎ লোকসভায় কোন স্টেট কটা সিট পাবে এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা স্টেট লেজিসলেটিভ কাউন্সিলে কোন রাজ্যের কোন জেলা বা কোন অংশ কত সিট পাবে, এই যে রিভিশন অফ দ্য নাম্বার এটাকেই বলা হয় ডিলিমিটেশন এক্সারসাইজ। সেটা কিন্তু উইথ দ্য বেসিস অফ পপুলেশন করা হয় এবং সেই পপুলেশনের জন্য কোন ডেটা ইউজ করা হবে? 2027 যে সেন্সাস ডেটা। এবং থার্ড যেটা ইউজ করা হবে, এই সেন্সাসে কিন্তু একটা বেস তৈরি করবে কিসের জন্য? রিজার্ভেশন অফ 1/3 সিট ফর দ্য উইমেন ইন দ্য লোকসভা এবং স্টেট অ্যাসেম্বলি। নাও কি ওয়ে ফরওয়ার্ড আমাদের? এই যে ডিটেলড ইনামারেশন হবে অফ দ্য সেন্সাস, সেখানে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই কাস্টের ডিটেলসকে কিন্তু খুবই সিনক্রোনাস, সিস্টেমেটিক এবং ফ্ললেস করতে হবে। জেনুইন অ্যাপ্রিহেনশন যেগুলো সাদার্ন স্টেটের আছে যে তাদের পপুলেশন কম, বা নর্থ ইস্টার্ন স্টেটের যে স্মলার স্টেটগুলো আছে নর্দার্ন ইন্ডিয়া তাদের যেখানে পপুলেশন কম, তারা যেন আন্ডার রিপ্রেজেন্টেটেড না হয়ে যায় পলিটিক্যালি। সো এখানে কি বলা হয়েছে? জেনুইন অ্যাপ্রিহেনশন যেগুলো সাদার্ন স্টেটের আছে, স্মলার স্টেট অফ নর্থ ইন্ডিয়া আছে বা নর্থ ইস্টার্ন স্টেটের আছে, উইথ রেসপেক্ট টু লুজিং দ্য পলিটিক্যাল সিগনিফিকেন্স, সেই জায়গায় কিন্তু আমাদের যে প্রপোজড ডিলিমিটেশন হচ্ছে সেটাকে কিন্তু প্রপারলি টেক কেয়ার করতে হবে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। জাস্ট আমরা একবার আনন্দবাজার পত্রিকার কয়েকটা জায়গা দেখে নেব। দিস ইজ দ্য এডিটোরিয়াল পোর্শনস। এই এডিটোরিয়াল থেকে প্রথমত এই যে বড় এডিটোরিয়ালটা আছে যে 2 যুদ্ধের কিসসা, ওয়েলকাম টু সিজফায়ার, দিস ইজ রিলেটেড উইথ দ্য অপারেশন সিন্দুর। আমি পুরো ডিটেলসের জায়গাটায় যাব না, আমি মার্ক করে দিয়েছি। দেখো বলা হয়েছে 1972 সালে আমাদের কিন্তু সিমলা চুক্তি হয়েছিল, 1971 সালে আমরা কিন্তু মুক্তিযুদ্ধ আমাদের ভারতের তরফ থেকে করা হয়েছিল এবং বাংলাদেশকে লিবারেট করা হয় একটা স্বাধীন দেশ হিসাবে, সেটি সামনে আসে। এবং আমাদের লাস্ট এই যে অপারেশন সিন্দুর হলো সেই জায়গাতেও দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনী কিন্তু 2 নারী আধিকারিককে দিয়ে প্রেস ব্রিফিং করে। সেটা কি প্রমাণ করে? সেটা ভারতের দক্ষতা, সংযমের পরিচয় দেয় এবং সর্বোপরি যে পরিচয় দেয় সেটি হলো ধর্ম নিরপেক্ষ দেশের যে মূল্যবোধ সেটিকে সামনে আনে। ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনার মানে অর্থাৎ প্রিয়াম্বেলের 2য় লাইনে কি লেখা আছে? ভারতবর্ষ একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় একটি দেশ। সেই জায়গায় দাঁড়িয়ে 1976 সালে 2টো ওয়ার্ডকে কিন্তু আমাদের প্রিয়াম্বেলে যুক্ত করা হয়। কখন? যখন আমাদের দেশে জরুরি অবস্থা বর্তমান ছিল। কোন 2টো ওয়ার্ড? সোশ্যালিস্ট এবং সেকুলার। সেই কথা দুটি কিন্তু 1976 সালে অ্যাড হলেও এর যে এসেন্স বা এর যে বোধ ধারণা সেটা কিন্তু বহুদিন আগে থেকে জাতীয় চেতনায় মানুষের মধ্যে মিশে গেছিল। 1930 সালে একটি বিতর্কে নেহেরু উল্লেখ করেছিলেন রাজনৈতিক প্রাঙ্গণকে কখনো ধর্মীয় ভেদাভেদ থেকে মুক্ত রাখার কথা। এছাড়া মহাত্মা গান্ধী 1948 সালের হত্যার পর নেহেরু কিন্তু বলেছিলেন ভারতবর্ষের গণতন্ত্রকে ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র হয়ে সামনে আসতে হবে। সো এই আর্টিকেলটা এইভাবেই লেখা হয়েছে, নট ভেরি ইম্পর্টেন্ট, আমি জাস্ট সাম আপ করে দিলাম, তোমরা পারলে নিজেদের মতো করে পড়ে নিতে পারো।
লাস্ট আমরা যে এডিটোরিয়ালটা পড়বো সেটা হচ্ছে বিপর্যয়ের শুরু। প্রথমত আমাদের বর্ষা ঢুকে গেছে, আমরা ইংলিশ এডিটোরিয়ালেও এটা পড়েছিলাম, বাংলায় এডিটোরিয়াল আজকে দেওয়া হয়েছে। আমাদের যে নর্থ ইস্টার্ন যে স্টেটসগুলো আছে পার্টিকুলারলি দে আর ভেরি ফ্র্যাজাইল টু দ্য ইকোনমিক ক্যালামিটিস। আমরা অলরেডি দেখেছি যে উত্তর পূর্ব ভারতবর্ষের বিস্তীর্ণ রাজ্যের বিস্তীর্ণ অংশ অলরেডি বন্যার ঘোলা জলে ডুবে গেছে। 400 মিলিমিটারের ওপর যখন বৃষ্টিপাতের ধাক্কা হয়, সেই ধাক্কা সইতে না পেরে ভয়াবহতা যে হয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি দেখেছি। আসামের যে ব্যারাক উপত্যকা বা ব্যারাক ভ্যালি, সেখানে কিন্তু সম্প্রতি দেখা গেছে যে বন্যা বিপর্যয় ঘটেছে। এছাড়া অসম ছাড়াও কিন্তু অরুণাচল প্রদেশের একটা বিস্তীর্ণ এলাকায় ভূমিধস এবং সপ্তাহব্যাপী বৃষ্টির ফলে কিন্তু 12 জন মারা গেছে। এছাড়া কি দেখা গেছে, মণিপুরের মতো একটা স্টেট যেখানে কিন্তু অলরেডি রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে, সেই জায়গাতে কিন্তু বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ায় আশ্রয় শিবিরে কিন্তু রাত কাটাতে হচ্ছে বহু মানুষকে। এমতো অবস্থায় প্রাকৃতিক বিপর্যয়ের যে মর্মান্তিক চিত্র সামনে আসছে আমাদের উত্তর পূর্ব ভারত থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটি ভয়াবহ দৃশ্য। অর্থাৎ আবার বলা হচ্ছে ভালো নেই উত্তর পূর্বের অন্য রাজ্যগুলিও, সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরায় কিন্তু ভূমিধস হয়েছে, বৃষ্টিজনিত বন্যা হয়েছে এবং প্রাণহানি হয়েছে অন্তত 26 জনের। পাহাড়ি অঞ্চলে স্বল্প সময়ে অধিক বৃষ্টিতে হলে কিন্তু কি হয়, ভূমিধস, হড়পা বান আসে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বিপর্যয় হবে। এর মানে এটা ছাড়াও কি কি কারণে পার্বত্য যে আমাদের উত্তর পূর্ব ভারত বিপর্যস্ত হচ্ছে, দেখা যাচ্ছে যে সেখানের মানুষ বিশেষত সরকার কাণ্ডজ্ঞানহীনভাবে কাজকর্ম চালিয়ে যাচ্ছে। কি কাজকর্ম? সেই সমস্ত এলাকায় কিন্তু দেখা যাচ্ছে যে নদীর গা ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ নির্মাণ। উচ্চ পার্বত্য অঞ্চলে একের পর এক বাঁধ দিয়ে নদীর স্বাভাবিক প্রবাহকে আটকে দেওয়া হয়েছে। বাঁধের পিছনে জমতে থাকছে পলি, বালির কারণে ভরাট হয়ে আসা নদী খাত নিয়মিত ড্রেজিং করে নদী খাত মুক্ত করার উদ্যোগে ঘাটতি। শুধুমাত্র উত্তর পূর্ব ভারত নয়, দেশের সমস্ত পার্বত্য অঞ্চলে ঘন ঘন যে এই যে দুর্যোগের সম্মুখীন হচ্ছে তার জন্য কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি বহুলাংশে দায়ী। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষজ্ঞদের সাবধানবাণী কি ছিল? অস্থির পূর্ব হিমালয়, অর্থাৎ আমাদের যে নর্থ ইস্টার্ন ইন্ডিয়া যে পূর্ব হিমালয় বা ইস্টার্ন হিমালয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বৃহৎ যদি বাঁধ দেওয়া হয়, হিমবাহ গলনের কারণে বিপদের মুখে পড়তে পারে সেই সমস্ত অঞ্চল। এছাড়া তিস্তার ভয়ঙ্কর প্লাবনের আশঙ্কার কথাও কিন্তু অলরেডি বলা হয়েছিল এবং সেগুলো কিন্তু গা দেওয়া হয়নি বলে পরবর্তীকালে সিকিম চাক্ষুষ করেছিল যে কি ভয়াবহতা, প্লাবনের যে কি ভয়ঙ্কর রূপ সেটা হতে পারে। তো এই অঞ্চলগুলোই দেওয়া হয়েছে এবং বলা হয়েছে মানুষের যে বেপরোয়া কাজকর্ম, পরিবেশকে স্টেবিলাইজ না রাখা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট না করা এবং পর্যটন শিল্পকে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে দেয়া, সেটা কিন্তু আস্তে আস্তে তার যে বিরূপ প্রতিক্রিয়া সেটা সামনে আনছে এবং তার মূল্য চোকাতে হচ্ছে ভারতীয় পাহাড়ি জনপদ। So this is all from today's analysis. Hopefully you like the session. কেমন লাগলো অবশ্যই জানিও, কি কি নতুন শিখতে পারলে জানিও। লিভিং রুট কি সেটার কোয়েশ্চেন্স আমি তোমাদের কাছে রাখলাম, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও কোন স্টেটে লিভিং রুট দেখা যায় এবং সেই স্টেটের পার্টিকুলারলি ক্যাপিটাল কি আছে। তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে। এছাড়া এই কিউআর কোড সার্চ করেও কিন্তু তোমরা আমার